সো আজকের ক্লাসে যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে গিয়ে বাউন্ডারি কন্ডিশনের আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশন। সো কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশন জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে গিয়ে যে তোমার ধরো এটা হচ্ছে গিয়ে একটা কন্ডাক্টর, এই ভিতরে এই যে নীল রঙের যে অংশটুকু এটা হচ্ছে গিয়ে একটা কন্ডাক্টর, আর ওর উপরে আসা হচ্ছে গিয়ে ডাইইলেকট্রিক। সো এই যে ডাইইলেকট্রিক পার্টটা আছে আর এটা যে কন্ডাক্টর পার্ট আছে, কন্ডাক্টর পার্টের মধ্যে আমরা বলতে পারি যে যদি কন্ডাক্টরটা ধরে নিই পারফেক্ট কন্ডাক্টর যদি হয়ে থাকে, তাহলে তার কন্ডাক্টিভিটি বা সিগমার ভ্যালু হচ্ছে গিয়ে আমি বলি ইনফিনিটি। সো ইনফিনিটি মানে কি, কন্ডাক্টিভিটি জিনিসটা কি, কন্ডাক্টিভিটি সম্পর্কে আমরা নেক্সটে আরো পড়ব। কন্ডাক্টিভিটি আমরা যে রেজিস্ট্যান্স পড়ছি ওইটার একটা আর কি রেজিস্টিভিটি, ওখান থেকে কন্ডাক্টিভিটি আসছে। সো পারফেক্ট কন্ডাক্টিভিটি হচ্ছে গিয়ে যার কন্ডাক্টিভিটির ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাকে আমরা বলি পারফেক্ট কন্ডাক্টর। তো সেখান থেকে আমরা যদি বলি যে পারফেক্ট কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় হচ্ছে কি জিরো, যেটা এখানে ছবির মধ্যেও দেওয়া আছে যে কন্ডাক্টর হচ্ছে কি এটা, কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে কি জিরো। এখন কন্ডাক্টরের মধ্যে কেন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো হয়, এটা যদি আমি এক্সপ্লেন করতে চাই এরপর করে তুমি চিন্তা করে দেখতে পারো। ধরো এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে তুমি এখানে একটা বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দিছো, ঠিক আছে? সো ইলেকট্রিক ফিল্ড দিলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডগুলো দিলে প্লাস চার্জগুলো হচ্ছে এই পাশে চলে যাবে, কারণ তুমি এখানে ইলেকট্রিক ফিল্ড দিছো। মাইনাস চার্জগুলো এই যে এই সাইডে থাকবে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড আমি দিলাম, প্লাস চার্জগুলো এই পাশে আর মাইনাস চার্জগুলো এই পাশে চলে আসবে, এরা কিন্তু ফ্রি চার্জ। যারা ফ্রি চার্জ তারা কিন্তু এগুলো হচ্ছে ফ্রি চার্জ। সো ফ্রি চার্জগুলো এক পাশে চলে আসে, তাহলে প্রশ্ন হচ্ছে কি তাহলে মাঝখানে কি হয়, মাঝখানের যে এরিয়াটা, এই এরিয়াতে কি হয়? এই এরিয়াতে কোনো চার্জ থাকে না। যদি কোনো চার্জ না থেকে থাকে তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় কিসের জন্য, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় হচ্ছে কি চার্জের জন্য। যদি কোনো চার্জ না থাকে তাহলে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। তাহলে তুমি বলতে পারো চার্জগুলো সব সাইডে চলে যায় বা সারফেসে চলে যায়, এই যে দুইটা মিডিয়াম তার সারফেসের দিকে হচ্ছে এই সব জায়গায় হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো চলে যায় বা ফ্রি চার্জ ইলেকট্রনগুলো চলে যায়। ভিতরটা কিন্তু ফাঁকা হয়ে যায়, ভিতরগুলো ফাঁকা হয়ে যাওয়ার জন্য বিকজ দের ইজ নো চার্জ এই অংশের মধ্যে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে গিয়ে জিরো হয়ে যায়। তো যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো হয়ে যায় ইনসাইড দ্য কন্ডাক্টর, সেক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা আগে প্রমাণ করে আসছি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে গিয়ে দুইটা সমান হয় যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। তাহলে যদি তোমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট জিরো হয়ে যায় তাহলে তুমি বলতে পারো মিডিয়াম টুতে যদি ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের ভ্যালু যদি জিরো হয় তাহলে মিডিয়াম তাহলে কি হবে, তাইলে আমরা বলতে পারি tangential component of in medium 1 is equal to tangential component of medium 2 is equal to হচ্ছে গিয়ে 0। এটা কি বোঝা গেছে নাকি? স্যার, ওই যে কন্ডাক্টরের ভিতরে যে চার্জ থাকে না, এটা একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, তোমার এই যে এই ছবিটা কি বুঝো নাই? স্যার, এই যে এটা বুঝতে পারি নাই। এই ছবিটা বুঝতে পারো নাই? এইটা তোমার ধরো একটা ম্যাটেরিয়াল যদি হয়, এই যে ধরো যে কোনো একটা শেপের ম্যাটেরিয়াল, হুম, এই ম্যাটেরিয়ালের মধ্যে কি থাকে, এর ম্যাটেরিয়ালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। ইফ আই কনসিডার দিস এজ কন্ডাক্টর, কন্ডাক্টর কেন বলা হয়, কন্ডাক্টর আমরা বলি হচ্ছে গিয়ে কারণ এটার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। সো ফ্রি ইলেকট্রন বা ফ্রি চার্জ থাকে, তার মানে হচ্ছে ফ্রি ইলেকট্রন বা ফ্রি চার্জ কি করতে পারে, ফ্রি ইলেকট্রন বা ফ্রি চার্জ একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে না, তারা যে কোনো জায়গায় যেতে পারে, ঠিক আছে? সো এখন আমি যদি বলি যে তোমার, ধরো আমি যদি এখন বলি যে এখন আমি এই যে ইলেকট্রিক ফিল্ডগুলো যে দিলাম, এই যে ইলেকট্রিক ফিল্ড দিলাম, আমি বাইরে থেকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হবে, ফ্রি চার্জগুলা আমরা জানি যে তোমার ইলেকট্রিক ফিল্ড যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকে তাহলে কি হয়, এই পাশে একটা ধাক্কা খেয়ে পজিটিভ চার্জটা সরে যায়। তাহলে এই যে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য তাহলে কি হবে, পজিটিভ চার্জগুলো ধাক্কায় এক সাইডে চলে যাবে, একেবারে এক সাইডে চলে গেল। মাইনাস চার্জগুলো কি হবে, মাইনাস চার্জগুলো তাহলে অন্যদিকে চলে আসবে। কারণ কি, যে তোমার ইলেকট্রিক ফিল্ড আমি যদি দিই, পজিটিভ চার্জ হচ্ছে গিয়ে ধাক্কা খাবে এই দিকে, আর নেগেটিভ চার্জগুলো কি হবে, অ্যাট্রাক্টেড হবে না এই সাইডে। পজিটিভ চার্জকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ধাক্কা দেয়, আর নেগেটিভ চার্জকে কি করে, অ্যাট্রাক্ট করে। কারণ কি আমরা জানি পজিটিভ চার্জকে কি করে, ধাক্কা দেয়। পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একজন আরেকজনকে কি করে, অ্যাট্রাক্ট করে। তাহলে তার মধ্যে এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়,
এই যেগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যে তৈরি হচ্ছে, এরকম করে ইলেকট্রিক ফিল্ড লাইন তৈরি হয়, এটা কি জানো না? তো সেই কারণে তো যদি তোমার জি স্যার। এটা হয়ে থাকে, এক সাইডে প্লাস চার্জ চলে গেল আর এক সাইডে যদি মাইনাস চার্জ যদি চলে যেয়ে থাকে, তাহলে কি বলতে পারি আমি? আমি বলতে পারি যে মাঝের যে অংশটুকু আছে, এই যে মাঝের অংশটুকু, মাঝের অংশে তাহলে ফ্রি চার্জ কি আর থাকবে? মাঝে তো কোনো ফ্রি চার্জ নাই বা রো ফ্রি নাই, ঠিক আছে? এই রো ফ্রি হচ্ছে গিয়ে জিরো। যদি মাঝখানে কোনো ফ্রি চার্জ না থেকে থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আসবে কোত্থেকে? ইলেকট্রিক ফিল্ড তো আসেই হচ্ছে চার্জের জন্য। যদি চার্জ না থেকে থাকে, ঠিক আছে, তারা চার্জ নিউট্রাল থাকবে। মাঝের যে অংশ, যে অংশটুকু থাকবে চার্জ নিউট্রাল কিছু জিনিসপত্র থাকতে পারে, কিন্তু পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ সমস্ত জিনিসগুলো কি হয়ে যাবে? সব সাইডে চলে গেল। তাহলে মাঝখানে যেহেতু চার্জ নাই, তাহলে আমার কোনো ইলেকট্রিক ফিল্ডও থাকবে না, সে কথাই বলতেছি আমি। এই যে এখানে যে বলা হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু জিরো, এটা বলতে বোঝানো হচ্ছে যেহেতু আমার চার্জ নাই, এই জন্য আমি এখানে কোনো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাবো না। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা আগাই। সো এটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, এই জন্য হচ্ছে জিরো হয়ে যায়। নর্মাল কম্পোনেন্টের ক্ষেত্রে কি হবে? নর্মাল কম্পোনেন্টের ক্ষেত্রে সব আগের মতোই, খালি আমরা প্রমাণের জন্য কি করি, প্রমাণের জন্য আমরা এখানে হচ্ছে একটা চারকোনা এরকম একটা জিনিস ধরে নিই। আর আমরা যখন নর্মাল কম্পোনেন্ট বার করি, আগের বার তোমার যদি মনে থেকে থাকে, নর্মাল কম্পোনেন্ট বার করার সময় এরকম একটা আমরা পিল বক্স ধরে নিই, এবং পিল বক্সের আমরা ধরে নিই হচ্ছে হাইট হচ্ছে টেন্স টু জিরো, বা এই যে হাইট হচ্ছে খুবই 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 ছোট, টেন্স টু জিরো আমরা ধরে নিই, খুবই জিরোর কাছাকাছি। যদি জিরোর কাছাকাছি হাইট হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি নর্মাল কম্পোনেন্টের জন্য আমরা যেভাবে হিসাব করি সেটা হচ্ছে ই ডট ডিএস ইকুয়াল টু রো এস এস ডিভাইডেড বাই এপসাইলন। লাস্টবার আমরা ই দিয়ে হিসাব করি, লাস্টবার আমরা হিসাবটা করছিলাম হচ্ছে ডি দিয়ে। এই যে লাস্ট ক্লাসে আমরা হিসাবটা করছিলাম, এই যে এখানে যদি দেখে থাকো, ডি ডট ডিএস ইকুয়াল টু রো এস ডিভাইডেড বাই এপসাইলন নট। কিন্তু আমরা জানি ডি এবং ই এর সম্পর্ক কি, ডি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন ই। সুতরাং আমরা কিন্তু ডি বা ই যে কোনো একটাতে আমরা চাইলে হিসাব করতে পারি। তো আমরা এই কেসে আমরা ই দিয়ে হিসাব করতেছি, একই কথা। সো হিসাব করতে গেলে কি করতে হবে, এবার একটা নিচে এপসাইলন বেশি দিতে হবে, এই আর কি। এপসাইলন আর এটা হচ্ছে কি রো এস ডেল্টা এস ডিভাইডেড বাই এপসাইলন নট। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা পরে কি লিখতে পারি, এই যে এইখানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ই ওয়ান এন ডেল্টা এস মাইনাস ই টু এন ডেল্টা এস। ই ওয়ান এন মানে কি? ই ওয়ান এন মানে হচ্ছে গিয়ে এই মিডিয়াম ওয়ানের যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এই যে এই বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ই ওয়ান এন হচ্ছে এইটা, আর ই টু এন হচ্ছে গিয়ে এই যে এইটা, মিডিয়াম টুতে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে গিয়ে ই টু এন, ঠিক আছে? সো ই ওয়ান এন এবং ই টু এন, কেন আমি এটা বলতেছি? কেন ইলেকট্রিক ফিল্ড তোমার হচ্ছে সাইডে লাগবে না? ইলেকট্রিক ফিল্ড কি সাইডে লাগতে পারে না? অ্যান্সার হচ্ছে কি লাগবে না। কারণ কি, আমি এটা এর জন্যই আমি এই কথাটা বারবার এনশিওর করলাম। ডেল্টা এইচ হচ্ছে কি টেন্ডস টু জিরো হবে, যে এটার হাইট খুবই ছোট হবে, শুধুমাত্র তার উপরে একটা সারফেস এরিয়া থাকবে, এই যে এখানে একটা সারফেস থাকবে আর নিচে এখানে একটা সারফেস থাকবে, আর এটা কিন্তু হাইট খুবই কম হবে। তাহলে উপরে নিচে সারফেস থাকবে, মাঝে হাইট জিরো থাকলে আমি বলতে পারি যে আমার সমস্ত ইলেকট্রিক ফিল্ডগুলো শুধুমাত্র উপরের সারফেসে এবং নিচের সারফেসে হচ্ছে গিয়ে কাট করবে, বাকি অংশে কাট করবে না। তাইলে আমি সেটা বলতে পারি ই এর সাথে সারফেস এরিয়া গুণ করতে হবে, তাহলে আমি সেটাই করলাম। এবং উপরেরটা যদি পজিটিভ হয় নিচেরটা নেগেটিভ হবে, সেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। সারফেস নর্মাল দিয়ে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে এই যদি একটা পিল বক্স হয়, পিল বক্সের যদি তোমার উপরের সারফেস এরিয়াটা উপরের দিকে হয়, আমরা এটাকে বলছিলাম এ এন ওয়ান যদি হয়, নিচের সারফেসটা হবে হচ্ছে গিয়ে এ এন টু। এইভাবে করে আমরা লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছিলাম যে এটা হচ্ছে কি আমাদের সারফেস নর্মাল, উপরের সারফেস নর্মাল আর নিচের সারফেস নর্মাল। সো এইভাবে করে আমরা জিনিসটা এক্সপ্লেন করছিলাম যে নিচের সারফেস নর্মাল এরকম আর উপরের সারফেস নর্মালটা এরকম। তাহলে সেখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি। তাহলে সেখান থেকে যেহেতু মিডিয়াম টু যেটা আছে, মিডিয়াম টুতে আমি আগে কিন্তু বলছি যে কন্ডাক্টরের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না। যেহেতু কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না, আমার ই ইকুয়াল টু জিরো, সুতরাং আমরা এখানে ই ইকুয়াল টু জিরো বসায় দিই। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এই যে এইটা, রো এস ডিভাইডেড বাই এপসাইলন নট। সো এটাই হচ্ছে কি আমাদের ফাইনাল প্রমাণ। তাহলে নর্মাল আমরা কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে গিয়ে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট দুইটা হচ্ছে গিয়ে ইকুয়াল, এবং আমাদের নর্মাল কম্পোনেন্ট ইকুয়াল টু হচ্ছে কি রো এস ডিভাইডেড বাই এপসাইলন নট। এই হচ্ছে কি আমরা পেলাম।
সো এইখান থেকে আমরা আসলে কি পেলাম? এখান থেকে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস পাই। একটা হচ্ছে গিয়ে এইটা, নো ইলেকট্রিক ফিল্ড মে এক্সিস্ট উইদিন দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে যেহেতু সারফেস চার্জ থাকে না, এই জন্য তুমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইউ উইল গেট জিরো ইনসাইড দ্য কন্ডাক্টর। এবং দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে সিন্স আমরা বলতেছি ইলেকট্রিক্যাল ফিল্ড ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস গ্রেড অফ ভি। ঠিক আছে, এটা আমরা লাস্ট ক্লাসে প্রমাণ দেখছিলাম কিন্তু, যে ইলেকট্রিক্যাল ফিল্ড হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজের গ্রেডিয়েন্টের সমান। তাহলে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কি দের, এবং যেহেতু আমরা এখানে এইমাত্র পেলাম যে ই এর ভ্যালু হচ্ছে গিয়ে জিরো, তাহলে আমরা কি বলতে পারি যে ই ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস গ্র্যাড অফ ভি, যেখানে ই ইকুয়াল টু হচ্ছে গিয়ে জিরো, তাহলে ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ ভি, বা কি লেখা যায় যে গ্র্যাড অফ ভি ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি জিরো। সো গ্রেডিয়েন্ট অফ ভি ইকুয়াল টু জিরো, বা ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে কন্ডাক্টরের মধ্যে কি হবে, জিরো হবে। তার মানে হচ্ছে কি কন্ডাক্টর ইজ এ ইকুইপটেনশিয়াল বডি, বা কন্ডাক্টরের মধ্যে পটেনশিয়াল সব জায়গায় হচ্ছে গিয়ে সমান হবে। তো এটার একটা প্রাইম এক্সাম্পল এইভাবে করে তুমি চিন্তা করে দেখতে পারো। একটু আগেও আমি যে উদাহরণটা অন্য সেকশনে দিছি, সেটা হচ্ছে গিয়ে ধরো ব্রেডবোর্ড, বা ধরো ব্রেডবোর্ডের আমি উপরে, ব্রেডবোর্ড বাদ দাও, ধরো এটা একটা কপারের পাইপ, কপারের এই মাথায় তুমি হচ্ছে গিয়ে এখানে 220 ভোল্ট কানেকশন দিছো, এইখানে কত ভোল্টেজ পাবা? তুমি ধরো তারের এক মাথায় 220 ভোল্ট কানেকশন দিছো, এই মাথায় কত ভোল্টেজ পাবা? স্যার 220ই। 220 পাবো স্যার। 220 কেন পাচ্ছ, এটা হচ্ছে কি নেক্সট প্রশ্ন। তো এই যে ইকুইপটেনশিয়াল বডি। হ্যাঁ, এটা ইকুইপটেনশিয়াল বডি, কিন্তু তুমি যদি এর আগে জানতা, আগে আমি তোমাকে যদি জিজ্ঞেস করতাম, তাহলে তোমার অ্যান্সার মানে এরকম তুমি বলতা এটার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে গিয়ে জিরো। আমরা ধরে নিই যে তারের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে গিয়ে জিরো, কিন্তু আমরা আসলে জানি তারের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু জিরো না, তারে জি কিন্তু স্যার, অল্প হলেও কিছু 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 হচ্ছে ড্রপ হবে রেজিস্ট্যান্স। স্যার। সুতরাং এক মাথায় যদি 220 হয়, এখানে অবশ্যই হচ্ছে 220 পাবা না, 219 দশমিক পাবা আর কি। এবং এই কারণেই কিন্তু হচ্ছে কি তুমি দেখবা তোমাদের যদি ঢাকা শহরে থাকো, তোমাদের বাসার থেকে যে মেইন খাম্বাগুলোতে যে তারের লাইন গেছে, এই তারের কিন্তু একটা লিমিট আছে, যে তারটা হচ্ছে 20 মিটার না 30 মিটার একটা লিমিট আছে, এর থেকে বড় কিন্তু তোমাকে তার স্যাংশন করবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি দেখা যাবে তারের মধ্যেই হচ্ছে অনেক বেশি ড্রপ হয়ে গেছে, ইন দ্যাট কেস কি করতে হবে, আরো মোটা তার লাগাইতে হবে, যাতে তারের কি হয় রেজিস্ট্যান্সের ভ্যালুটা যাতে আরো কমে যায়। তো তোমাকে নর্মালি যে তার দেওয়া হয় 12-13 হাজার টাকা দাম এসব তার, এক একটা সিঙ্গেল পিস তারের দাম। তো তুমি যদি এরকম তার আরো মোটা তার লাগাতে হবে, যাতে হচ্ছে রেজিস্ট্যান্সটা কম হয়। আদারওয়াইজ তুমি দেখবা তোমার বাসা বাড়িতে কিন্তু 220 ভোল্ট থাকার কথা, কিন্তু তোমার বাসায় তুমি দেখবে 220 ভোল্টেজ না, এই তার অনেক লম্বা হওয়ার কারণে ভোল্টেজটা এমনি কমে গেছে। আর যদি গ্রামে যাও, পল্লী বিদ্যুতে অনেক লম্বা লম্বা তার দেয়, এই জন্য অনেক সময় দেখবা যে ভোল্টেজ ড্রপ হয়, জায়গা মতো ট্রান্সফরমার দেয় না, ভোল্টেজ নেমে যায় বা অনেক ধরনের সমস্যা করে। তো যাই হোক, ওগুলো তোমরা পাওয়ার সিস্টেমে অনেক বিস্তারিত ভাবে পড়বে। আমার যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমি এখানে ধরে নিচ্ছি পারফেক্ট কন্ডাক্টর, তার মানে হচ্ছে এটা রেজিস্ট্যান্স জিরো। এটা আসলে রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টিভিটি এটা তোমরা নেক্সট চ্যাপ্টারে পড়বা, তো এটা পরে আলোচনা করব। যেহেতু ভোল্টেজ ডিফারেন্স জিরো, মানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু হচ্ছে জিরো, এই জন্যই কিন্তু ভোল্টেজ দুই জায়গায় সমান তুমি পাচ্ছ। ঠিক আছে, এটি হচ্ছে কি আমার পয়েন্ট, এবং এর জন্য আমরা এটাকে বলি ইকুইপটেনশিয়াল বডি। সো যাই হোক, আমরা নেক্সট টপিকে যাই। তো নেক্সট টপিকটা হচ্ছে আমাদের জন্য আজকে নতুন টপিক, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স জিনিসটা কি? ক্যাপাসিট্যান্স জিনিসটা হচ্ছে গিয়ে, লেটস কনসিডার দিস থিং, এইটা হচ্ছে একটা কন্ডাক্টর। তার মানে এই যে নীল রঙের যে এই জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে কি একটা কন্ডাক্টর, এইটাও আর একটা কন্ডাক্টর। তো দুইটা কন্ডাক্টর রাখা আছে, এরকম অদ্ভুত শেপ দেখানোর কারণ বোঝানোর চেষ্টা করা হচ্ছে শেপ ডাজন্ট ম্যাটার। এটা যে গোল হতে হবে বা চারকোনা হতে হবে, নট নেসেসারিলি, ইট ক্যান বি অ্যাট এনি শেপ। যে কোনো শেপের দুইটা কন্ডাক্টর আছে, দুইটা কন্ডাক্টরের মাঝখানে আমি এখানে একটা ভোল্টেজ সোর্স লাগাই দিচ্ছি। সো ভোল্টেজ সোর্স লাগানোর পরে দুইটা কন্ডাক্টরের মাঝে যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে কি তোমার ধরো বাতাস বা যে কোনো একটা মিডিয়াম, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে এপসাইলন। কিন্তু এটা কিন্তু কন্ডাক্টর না, এইটা কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, কন্ডাক্টরের মাঝে হচ্ছে কি বাতাস বা কোনো ধরনের একটা ইনসুলেশন বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। সো এই ক্ষেত্রে তাহলে কি হবে, এই এক মাথা থেকে অন্য মাথায় ইলেকট্রন গুলো ফ্লো করতে পারবে না। কেন ইলেকট্রন ফ্লো করতে পারবে না? বিকজ দে আর নট কন্ডাক্টর।
কিন্তু ইলেকট্রিক ফিল্ড কি তোমার লাইন যেতে পারে? অ্যান্সার হচ্ছে কি অবশ্যই পারে। আমরা তো আমাদের চারপাশে দেখি যে এই যে বাতাসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে আমরা দেখতে পারি না। এখন শীতকাল, শীতকালে তুমি যদি চুল আঁচড়াও, শীতকালে চুল আঁচড়ালে কি হবে? দেখবা যে চুলগুলো একেবারে সোজা হয়ে আছে। কিংবা তোমার দেখবা যে, এবং চিরুনির মধ্যে হচ্ছে চিট 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 করে আওয়াজ করে অনেক সময়, যাদের চুল লম্বা। তো এই যে আওয়াজগুলো করে, এগুলো কিন্তু করে স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য। বা এই যে এইটাই কিন্তু ইলেকট্রিক ফিল্ড। এই যে একটা চুলের সাথে আর একটা চুল যে তোমার দূরে সরে যায়, তোমার চুলগুলো চার্জ হয়ে গেলে, চিরুনির সাথে আঁচড়ালে যেটা হয়, চুলগুলো চার্জড আপ হয়ে যায়। তো সবগুলো যেহেতু সেম চার্জ, একটা চুল আর একটা চুলের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। এই জন্য আমাদের এই যে দূরে যাওয়ার চেষ্টা করে, এটাও কিন্তু বাই দ্য ওয়ে ইলেকট্রিক ফিল্ড। সো, এবং এখন যেহেতু শীতকাল, এটা খুব প্রাইম এক্সাম্পল, বাসা বাড়িতে তোমরা নিজেরাই দেখতে পারবে আর কি। সো এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু বাতাসের মধ্যে দিয়ে যেতে কিন্তু তার কোনো সমস্যা নেই, কিন্তু ইলেকট্রন ফ্লো করতে পারে না, বিকজ বাতাস কোনো কন্ডাক্টর না। তো তাহলে কি হয়, আমি ভোল্টেজ দিলে এই পাশটা পজিটিভ চার্জ হচ্ছে আর এই পাশটা নেগেটিভ চার্জ হচ্ছে, কিন্তু চার্জ আপ হয়ে বসে আছে, ইলেকট্রন ফ্লো করতে পারতেছে না, কিন্তু তাদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের ডিরেকশনে। সো আমরা ক্যাপাসিট্যান্সকে ডিফাইন করি এইভাবে করে, a capacitor, we must have two or more conductors carrying equal but opposite charge। বা আমি যদি এইভাবে করে বলি, প্রথম যে ইকুয়েশন যেটা দেওয়া আছে, এই যে এই ইকুয়েশনটা, আমি দুইটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমি ভি পরিমাণ ভোল্টেজ দিই, তাহলে যে পরিমাণ চার্জ জমা হয়, এই দুইটার রেশিওকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, ক্যাপাসিট্যান্সকে এইভাবে অদ্ভুতভাবে একটু ডিফাইন করা হয় আর কি, যে আমি এখানে যদি ভি পরিমাণ ভোল্টেজ দিই এবং এখানে যদি কিউ পরিমাণ চার্জ জমা হয়, এখানে কিউ হলে এখানে মাইনাস কিউ পরিমাণ জমা হবে অবশ্যই, তাহলে কিউ পরিমাণ যদি চার্জ জমা হয়ে থাকে, তাহলে এই চার্জ এবং এই ভোল্টেজ, এই দুইটার রেশিওকে আমি বলতেছি হচ্ছে গিয়ে ক্যাপাসিট্যান্স। সো দ্যাটস দ্য ডেফিনেশন অফ ক্যাপাসিট্যান্স। সো এরপরে আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটরকে আমরা হচ্ছে গিয়ে ফিল্ডের রেসপেক্টে আমি দেখার চেষ্টা করব, যে আমরা যে ইলেকট্রিক ফিল্ড টিল পড়লাম এতদিন, এই ফিল্ডের রেসপেক্টে ভাঙা যায় কিনা। সো যদি এক একটা মেটাল যদি কিউ পরিমাণ চার্জ জমা হয়, তাহলে চার্জকে আমরা কিভাবে করে লিখতে পারি, সারফেস চার্জ ডেনসিটি অফ রো এস, এইভাবে করে টোটাল চার্জকে আমরা লিখতে পারি, এইভাবে করে লিখতে পারি। সো তাহলে আমরা আবার লাস্ট দুই ক্লাস আগে আমরা পড়েছিলাম জেনারেলাইজড গসেস ল, যে কিউ ইকুয়াল টু ডি ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল, এটা আমরা দেখেছিলাম। এটাকে আমরা বলতেছিলাম জেনারেলাইজড গসেস ল। সো সেখান থেকে আবার আমরা জানি যে ডি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন ই। তাহলে ডি ইকুয়াল টু এপসাইলন ই যদি বসায় দাও, তাহলে এই কিউ কে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু এপসাইলন ই ডট ডিএস, এবং এপসাইলন হচ্ছে গিয়ে এই দুইটা মিডিয়ামের মাঝের যে ম্যাটেরিয়ালের যে কনস্ট্যান্ট সেটা। আচ্ছা, তো আবার ভোল্টেজকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে যে ই ডট ডিএল, এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে ভোল্টেজকে লিখতে পারি। তো তাহলে এই দুইটা জিনিস পাওয়ার পরে তাহলে আমরা ক্যাপাসিট্যান্সকে লিখতে পারি কি, ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে তুমি কিউ এর ভ্যালু বসায় দাও, ভি এর ভ্যালু বসায় দাও, এটা হবে হচ্ছে কি, এটা সি আসবে নিচে, এখানে একটা একটা সি আসবে, বা লাইন ইন্টিগ্রাল আর কি, ই ডট ডিএল, আর এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সো এটাকে আমরা বলতেছি ক্যাপাসিট্যান্স, মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স হচ্ছে গিয়ে এই যে এরকম, যে সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস, এই দুইটা হচ্ছে এরকম, এবং লাইন ইন্টিগ্রাল অফ ই ডট ডিএল, এই যে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ক্যাপাসিট্যান্স। সো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ক্যাপাসিট্যান্স, তাহলে তোমাকে ছবিটা দিয়ে এইটুক হচ্ছে মিনিমাম বর্ণনা করতে হবে, এবং সেটাকে যদি তোমাকে প্রশ্নতে নাম্বার যদি আরেকটু বেশি থাকে, যে বা বলা হয়ে থাকে ক্যাপাসিট্যান্সকে তোমার ইলেকট্রিক্যাল ফিল্ডের রেসপেক্টে লেখো, তাহলে তোমাকে বাকি এই পুরো অংশটাকে লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তো তাহলে আমরা প্র্যাকটিক্যাল দুটো অঙ্ক করি। প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সো প্যারালাল প্লেট ক্যাপাসিটর জিনিসটা কি? প্যারালাল প্লেট ক্যাপাসিটর জিনিসটা হচ্ছে গিয়ে এই যে উপরে যে লাইনের মতো যে জিনিসটা দেখতেছো, এই যে এখানে লাইনের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে উপরে এই যে লাইন, এবং নিচে আরেকটা লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে? ধরো এটা লাইন না, এটা হচ্ছে কি প্লেট, এটা হচ্ছে কি একটা প্লেট, মেটাল প্লেট, আর এটা হচ্ছে কি আরেকটা মেটালের প্লেট।
তাহলে এই দুইটা মেটাল প্লেটের মাঝখানে আমি যদি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, দুইটা মেটাল প্লেটের মাঝের ডিস্টেন্স হচ্ছে গিয়ে ডি, এখানে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে এই পাশে কি হবে, এই পাশে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেটেড হবে। এবং যেহেতু এই দুইটার ম্যাটেরিয়ালের মাঝখানে ম্যাটেরিয়ালটা হচ্ছে বাতাস বা কোনো একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, যেখানে যেটা লেখা আছে ডাইইলেকট্রিক মিডিয়াম, সুতরাং এরা একটা কি হবে, এটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করবে, কারণ এখানে প্লাস কিউ চার্জ জমা হচ্ছে আর এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হচ্ছে। তাহলে প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ জমা হলে তাদের মাঝখানে একটা ক্যাপাসিটেন্স শো করে। সেই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কি, সেটাই হচ্ছে গিয়ে তোমাকে বার করতে বলা হয়েছে। তো তাহলে আমরা হচ্ছে গিয়ে তাহলে আগাই কিভাবে করে অঙ্কটা করব। সো আমরা এখানে বলতে পারি, এই ছবিটা আমরা পরে আলোচনা করবো, এই যে ছবিটা নিয়ে পরে আলোচনা করব, নিচের ছবিটা বলতে আসলে কি বুঝাইছে। সো সারফেস চার্জ ডেনসিটি যদি এক এক সাইডে কিউ চার্জ জমা হয়, তাহলে চার্জকে তুমি যদি তার সারফেস এরিয়া দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা, সারফেস চার্জ ডেনসিটি। তাহলে সারফেস চার্জ ডেনসিটি হবে কিউ ডিভাইডেড বাই এস। তাহলে এইমাত্র আমরা পড়লাম যে কন্ডাক্টর টু ডাইইলেকট্রিক বা কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশনের মধ্যে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড। এই যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে গিয়ে কি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে রো এস ডিভাইডেড বাই এপসাইলন। যদি তোমার না মনে থাকে আমি আবার একটু ঘুরে আসি, এই যে এখানে এই যে দেখো, আমরা এই যে নিচে যে ইকুয়েশন যেটা দেখছি, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনে কিন্তু আমরা দেখছি যে রো এস ডিভাইডেড বাই এপসাইলন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। এটা কি ছিল, এটা হচ্ছে গিয়ে কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশন, ঠিক আছে। সুতরাং এই কন্ডিশনটাই কিন্তু আমরা এখন ইউজ করতেছি। কন্ডাক্টর টু ফ্রি স্পেস বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি রো এস ডিভাইডেড বাই এপসাইলন। এবং ইলেকট্রিক ফিল্ডের কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমি যদি চিন্তা করি, আমি দেখতেছি উপরের দিকে, এই যে উপরের দিকে ডিরেকশনটা হচ্ছে গিয়ে এ এক্স ডিরেকশন। তাহলে উপরের দিক যদি এ এক্স হয়, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছে গিয়ে ফিল্ড হয়, তাহলে উপর থেকে নিচের দিকে এটা কোন ডিরেকশন, এটা হবে হচ্ছে গিয়ে মাইনাস এ এক্স ডিরেকশন, এটা ইউনিট ভেক্টর। সো তাহলে এটা হবে মাইনাস এ এক্স। তাহলে রো এস এর জায়গায় তুমি কিউ এস ডিভাইডেড বাই এস এটার ভ্যালু বসায় দাও, তাহলে আমরা ই এর ভ্যালু এরকম একটা পাবো। আবার পটেনশিয়ালের সংজ্ঞা অনুযায়ী পটেনশিয়াল হচ্ছে কি ই ডট ডিএল। তো ই এর জায়গায় তুমি যদি এই ভ্যালুটা বসায় দাও, এই যে এইটা, এবং তুমি ডিএল এর জায়গায় হচ্ছে গিয়ে এক্স এটা যদি বসায় দাও, তাহলে এক্স এর সাথে এক্স, এই যে এক্স এর সাথে এক্স, এই দুইটা ডট প্রোডাক্ট করলে তুমি হচ্ছে গিয়ে পাবা 1। সো তাহলে এটা আমরা কি পাবো, ভি ইকুয়াল টু হচ্ছে কিউডি ডিভাইডেড বাই এপসাইলন এস। তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু কি হবে, ক্যাপাসিটেন্স আমরা জানি হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে কিউ ডিভাইডেড বাই ভি যদি তুমি করো, তাহলে কিউ ডিভাইডেড বাই ভি হবে কি, এই যে এখানে এইটা হচ্ছে কি আমাদের ভি, এটাকে তার মানে হচ্ছে কি কিউ দিয়ে যদি ভাগ দাও, তাহলে হচ্ছে মানে এইটাকে ভি দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে এপসাইলন এস ডিভাইডেড বাই ডি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভ্যালু অফ দ্য ক্যাপাসিটেন্স। তাহলে এখানে যদি ছবিটা আমি অন্যভাবে আঁকি, তো ছবিটা এরকম ভাবে তুমি দেখতে পারো চাইলে। এই একটা কন্ডাক্টর প্লেন, ঠিক আছে, এই একটা কন্ডাক্টর, এখানে আমি আচ্ছা ধরো এই একটা প্লেট, এখানে আরো একটা প্লেট আমি আঁকলাম, ধরো এই আর একটা প্লেট, ঠিক আছে। সো এই দুইটা কন্ডাক্টরের মাঝখানে আমি যদি করি, আচ্ছা যদি এই হচ্ছে কি তাদের সারফেস এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে কি তাদের সারফেস এরিয়া, তাহলে এটা হচ্ছে কি তাদের সারফেস এরিয়া এস বা ক্রস সেকশনাল এরিয়া। তো এইটারও ক্রস সেকশনাল এরিয়া দুইটারই সেম। তাহলে এই দুইটার মাঝখানে আমি হচ্ছে গিয়ে ডিস্টেন্স, এটা যদি এস হয়, এটা হচ্ছে কি সেই এস, এবং এদের মাঝখানের যে ডিস্টেন্স, এই যে এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে কি আমাদের ডি। তাহলে এবং এই দুইটার মাঝের যে ম্যাটেরিয়ালের প্রপার্টি হচ্ছে এপসাইলন। তাহলে ক্যাপাসিটেন্সটা কিসের উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করে হচ্ছে কি দুইটা ম্যাটেরিয়ালের মাঝের যে অংশ, ম্যাটেরিয়ালের যে ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট সেটার উপরে, এই যে এটার ক্রস সেকশনাল এরিয়া এই সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে, এবং তাদের মাঝখানে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। তার মানে তুমি যদি ডিস্টেন্সের ভ্যালুটা কমাতে থাকো, এই যে ডিস্টেন্সের ভ্যালুটা যদি তুমি কমাও, ক্যাপাসিটেন্স কি হবে, ক্যাপাসিটেন্স তোমার বেড়ে যাবে। আবার তুমি যদি সারফেস এরিয়া বাড়াও,
মানে সারফেস এরিয়াটা তুমি যদি বাড়াও তাইলেও হচ্ছে কি ক্যাপাসিট্যান্সের অংশটা ক্যাপাসিট্যান্স তুমি বাড়াতে পারবা, বা তুমি মাঝের যে ম্যাটেরিয়ালটা বাতাস বাদ দিয়ে তোমার ধরো এখানে অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করলা, যে ম্যাটেরিয়ালের ভ্যালু হচ্ছে এই এপসাইলনের ভ্যালু হচ্ছে কি অনেক বেশি, তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি ক্যাপাসিট্যান্সের ভ্যালু বেশি পাবা। তাহলে তুমি এইভাবে করে তুমি এপসাইলন ডি এস এগুলোকে ম্যানিপুলেট করে তুমি চাইলে ক্যাপাসিট্যান্স অফ হায়ার ভ্যালু ইউ ক্যান জেনারেট ইন কেস অফ কি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যদি তোমাদের প্যারালাল প্লেটের ক্যাপাসিটরটা থাকে। এটা বোঝা গেছে কিনা? আচ্ছা, যদি বুঝে স্যার যায় থাকে জি স্যার। তাহলে আমরা তাহলে নেক্সট আরেকটা এক্সাম্পলে যাই। ক্যাপাসিটেন্স বা রেজিস্ট্যান্স বা ইন্ডাকটেন্স, এইখান স্যার একটা থেকে কোয়েশ্চেন একটা ছিল না স্যার। একটা অঙ্ক থাকবেই। কিছু বলতে চাচ্ছিল কেউ? জি স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার, করবো? বলেন। স্যার লাস্টে যে আপনি যে ছবিটা দেখালেন ওখানে স্যার ওই যে ডিস্টেন্সের উপর ভ্যারি করে যে, এই যে স্যার এটা, হ্যাঁ, হুম তো এখানে ডিস্টেন্সের ভ্যারি করেছে, ক্যাপাসিটেন্স বাড়তেছে। তাহলে স্যার যেগুলো আর কি বড় ক্যাপাসিটর লাইক 500 ভোল্ট, 250 মাইক্রোফ্যারাড, ওগুলোর জন্য কি স্যার জিনিসটা বড় দেখে কি এই জন্য তার মধ্যে ক্যাপাসিটেন্স বেশি, নাকি স্যার ওখানকার ডাইরেক্টলি কোনো কিছু ম্যানিপুলেট করে চেঞ্জ করে আচ্ছা, something? ওইটার আসলে ডিসটেন্স রাখা হয় একবারে মিনিমাম। এটার ভ্যালু হচ্ছে কি লিটারেলি হচ্ছে মাইক্রো লেভেলে, ঠিক আছে, মাইক্রো বা মিলিমিটার লেভেলে, মাইক্রোমিটার বা মিলিমিটার লেভেলের ডিসটেন্স। এটা হচ্ছে কি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি তাদের সারফেস এরিয়া অনেক অনেক বেশি, ঠিক আছে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু তুমি চাইলে চেঞ্জ করতে পারো, কিন্তু দ্যাট উইল বি এ ভেরি এক্সপেন্সিভ প্রসপেক্ট। সো আমি তোমাকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়াল ক্যাপাসিটর দেখতে কেমন আমি তোমাকে ছবি দেখাবো, যে তোমরা ফ্যানের যে ক্যাপাসিটর, আমি তোমাদের কোর্স পড়ানোর সময় ক্যাপাসিটর ভাঙছিলাম, সো ওইটার ছবি আমি তোমাদেরকে দেখাবো, ওর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে, এবং ইন্টারনেট থেকে আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো যে অ্যাকচুয়াল তোমাদের যে ফ্যানের ক্যাপাসিটি গুলো কিরকম করে কাজ করে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা ইয়েতে আগে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল অফ কোএক্সেল ক্যাপাসিটর। কোএক্সেল ক্যাপাসিটর জিনিসটা কি? কোএক্সেল ক্যাপাসিটর মানে হচ্ছে কি যে তোমার ভিতরে এটা হচ্ছে কি একটা কন্ডাক্টর, এই যে এই অংশটুকু একটা হচ্ছে কি কন্ডাক্টর, ঠিক আছে, তার মানে এটা একটা মেটাল। বাইরের যে এই রকম আকাশি রঙের নীল রঙের যেটা দেখতেছো, দিস ইজ অলসো এ কন্ডাক্টর। এই দুইটার মাঝখানে, তার মানে এইটা একটা কন্ডাক্টর, আমি যদি ক্রস সেকশনাল এরিয়া আঁকি, এটা একটা কন্ডাক্টর, বাইরে এই অংশটা এটাও একটা কন্ডাক্টর। সো এটা হচ্ছে কন্ডাক্টর, এটাও হচ্ছে কি কন্ডাক্টর। মাঝের যে অংশটা, মাঝের অংশটা হচ্ছে গিয়ে বাতাস, বা এটা আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এপসাইলন দ্বারা প্রকাশ করি। তো ভিতরের এটা যদি পজিটিভ চার্জ হয় এবং বাইরের এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে তাদের মাঝখানে এইরকম করে ভিতর থেকে বাইরের দিকে এইরকম করে হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক ফিল্ডগুলো চারিদিকে থাকবে, ঠিক আছে। দিজ আর আওয়ার ইলেকট্রিক ফিল্ডস। সো ভিতরে যদি প্লাস কিউ চার্জ থাকে, বাইরে যদি মাইনাস কিউ চার্জ থাকে, তাহলে দিস উইল অ্যাক্ট অ্যাজ এ ক্যাপাসিটর। এই যে এটা, দিস উইল অ্যাক্ট অ্যাজ এ ক্যাপাসিটর। তো তাহলে এই ধরনের তার, এই যে এই ধরনের তারকে বলা হয় কোএক্সিয়াল কেবল, বা এই ধরনের ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কত হয় এইটার তোমাকে একটা ইকুয়েশন বার করতে বলা হয়েছে। আচ্ছা, তো সেটা, তো যখন আমরা একটা লম্বা লাইন মতো, এটাকে আমরা বলতেছি এটা পজিটিভলি চার্জ হয়ে বসে আছে, এটা একটা পজিটিভ চার্জ হয়ে বসে আছে, এই কেসে এই জিনিসটাকে আমরা বলছি, এবং এর থেকে আর ডিস্টেন্স দূরত্বে, এর থেকে আর ডিস্টেন্স দূরত্বে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করার চেষ্টা করছিলাম। এই ধরনের প্রবলেমকে আমরা বলেছিলাম কি, এটাকে আমরা বলছিলাম লাইন চার্জ। আমরা প্রথম যদি মনে করে থাকে, তাইলে আমরা এই যে তারকে বলতেছি, তারকে কিন্তু আমরা একটা লাইন চার্জের সাথে আমরা কল্পনা করেছি আর কি। তাহলে যদি এটা লাইন চার্জ হয়ে থাকে, লাইন চার্জের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড গুলো হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনে, এবং সেটা কিন্তু এখানে আসলে দেখলেও বোঝা যাচ্ছে, যদি এটা একটা লাইন হয়ে থাকে রেডিয়ালি চারিদিকেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সেটা থাকবে, যে রেডিয়ালি চারিদিকেই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড থাকবে। এটা কি আমরা বলতেছিলাম হচ্ছে গিয়ে এ আর ডিরেকশন, বা রেডিয়ালি চারিদিকে। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এবং যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ই আর। সো তাহলে এ আর ই আর হচ্ছে গিয়ে আমার ইলেকট্রিক ফিল্ডটা হবে, এবং এইটা আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার পড়ানোর প্রথম দিকে আমরা প্রমাণ করছিলাম এই যে এরকম একটা জিনিস। এবং বাই দ্য ওয়ে, এই ইলেকট্রিক ফিল্ডটা কোথায় থাকে? ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই দুইটা মিডিয়ামের মাঝখানে, এই কন্ডাক্টর এর মাঝে কিন্তু থাকে, এর মাঝে কিন্তু থাকে, কন্ডাক্টরের ভিতরে কিন্তু না। এই যে এই অংশে হচ্ছে কি আমার ইলেকট্রিক ফিল্ডটা থাকে। আচ্ছা,
এবং এটার ভ্যালু তাহলে আমরা এখানে কি লিখছি, আমরা এখানে আরো একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে গিয়ে রো এল ইকুয়াল টু হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই এল। এটা কি লেখা সম্ভব কিনা? অবশ্যই লেখা সম্ভব, যে লাইন চার্জ ডেনসিটি ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই কি, তার লেন্থ। টোটাল যে চার্জ, সেই টোটাল চার্জকে তুমি যদি লাইনের লেন্থ দ্বারা ভাগ করো, এই যে লাইনের লেন্থ দ্বারা তুমি যদি ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে চার্জ ডেনসিটি বা লাইন চার্জ ডেনসিটি। ঠিক আছে, লাইন চার্জ ডেনসিটি আমরা যাকে বলতেছি। আচ্ছা, তো নেগলেক্টিং দ্য ফ্রিঞ্জিং ইফেক্ট এট দ্য সিলিন্ড্রিক্যাল এন্ড। এই যে ফ্রিঞ্জিং ইফেক্ট, এই জিনিসটা কি? ফ্রিঞ্জিং ইফেক্টটা বোঝানোর জন্য আসলে আমি এই ছবিটাকে ইউজ করা যেতে পারে। প্লাস চার্জ মাইনাস চার্জের থেকে, এই পাশে প্লাস চার্জ আছে আর এই প্লেটটা তোমার ধরো নেগেটিভ চার্জ আছে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে এরকম করে ইলেকট্রিক ফিল্ড থাকে। কিন্তু এজ গুলাতে খেয়াল করে দেখো, এজ গুলাতে কিন্তু লাইনটা দেখো ব্যাকা হয়ে গেছে। এই যে জায়গায় লাইনগুলো ব্যাকা হয়ে গেছে, এগুলো সোজা নাই। এবং একেবারে এজে যাওয়ার পরে এটা কিন্তু এই যে এরকম বাইরে এর থেকে ভিতরে এই যে এইরকম হচ্ছে গোলাকার গোলাকার এরকম তৈরি আসছে। এই যে এই লাইনগুলা, এইগুলাকে বলা হয় হচ্ছে কি ফ্রিঞ্জিং ফিল্ড। সো এই ফ্রিঞ্জিং ফিল্ডটা তুমি এই আমরা যখন এই ধরনের হিসাবগুলো করতে চাই, তখন এই ধরনের হিসাবগুলোর মধ্যে এটা করা সম্ভব না। কারণ আমরা এই যে ইকুয়েশনগুলো ডেভেলপ করতেছি, এই ইকুয়েশনগুলোর মধ্যে এই যে কোনায় যে লাইন ব্যাকা হয়ে যাচ্ছে, এই ইফেক্টের জন্য ক্যাপাসিটেন্স কি চেঞ্জ হবে বা ভোল্টেজ কি চেঞ্জ হবে, এই জিনিসটা এইভাবে করে আনা সম্ভব না। ঠিক আছে, এর জন্য তোমাকে অ্যাকচুয়াল সিমুলেশন করতে হবে। এইসব জিনিস সিমুলেশন করা যায় সফটওয়্যার দিয়ে। নিউমেরিক্যাল সিমুলেশন তুমি যদি করো, তোমরা যে নিউমেরিক্যাল টেকনিক পড়তেছো, ওইরকম সিমুলেশন করা যায় ওইগুলো ইউজ করে। সিমুলেশন করলে তাহলে তুমি ফ্রিঞ্জিং ফিল্ড বুঝতে পারবে, ফ্রিঞ্জিং ফিল্ডের ইফেক্ট। কিন্তু যেহেতু আমরা এখন শুধুমাত্র খুব সিম্পল ভাবে হিসাব করতেছি, সুতরাং উই আর নেগলেক্টিং দ্য ফ্লাক্স ফ্রিঞ্জিং। সো এটা যদি ফ্লাক্স ফ্রিঞ্জিংটা কেন হয়? ফ্লাক্স ফ্রিঞ্জিংটা কেন হয়, আচ্ছা ধরো এইটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে কি মাইনাস কিউ চার্জ। ঠিক আছে, প্লাস থেকে মাইনাস এরকম সোজা সোজা হচ্ছে কি আমার ফিল্ড লাইনগুলো আসলো। বাউন্ডারিতে কি হবে? বাউন্ডারিতেও কি তোমার এরকম হয়ে শেষ হয়ে যাবে, মানে এখানে আর কিছুই আসবে না? তা কেন হবে? তোমার লাইন তো এই দিকেও ব্যাকা হয়ে যাবে, এই যে এই পাশেও তো ব্যাকা হয়ে যাবে। আমরা প্লাস চার্জ মাইনাস চার্জ যে আছে, প্লাস চার্জ মাইনাস চার্জের ক্ষেত্রেও কি আমরা এরকম দেখি না? প্লাস এবং মাইনাসের মাঝখানে সরাসরি একটা লাইন থাকে। পাশের গুলো কি হয়? পাশের গুলো কি ব্যাকা হয়ে যাচ্ছে না? জি স্যার। এরকম ব্যাকা হয়ে যাচ্ছে না? এখানেও তো তাই হবে, এখানেও প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, একেবারে স্ট্রেট লাইনে থাকবে। কিন্তু সাইড গুলোতে কি হবে? সাইড গুলোতে তো এগুলো ব্যাকা হয়ে যাবে, কারণ আমার যে স্ট্রেংথ আছে, স্ট্রেংথ গুলো এই পাশ থেকে এই পাশে যাওয়ার চেষ্টা করবে, এই জন্যই ব্যাকা হয়। এবং তার জন্যই তো ফ্রিঞ্জিংটা হচ্ছে। জি স্যার। বুঝতে পারছো? এটা কিন্তু মানে আনইউজুয়াল ইফেক্ট না, এইটাই বরঞ্চ হওয়ার কথা। কিন্তু আমরা এই সাধারণ হিসাব করে আমরা এটা বার করতে পারবো না। আমার পয়েন্ট হচ্ছে কি এইটা, তুমি ফ্রিঞ্জিং ইফেক্ট করতে চাইলে ইউ হ্যাভ টু সিমুলেট দিস প্রবলেম। সিমুলেট মানে হচ্ছে সফটওয়্যার আছে আর কি, যেমন কমসোল একটা আছে, কমসোল মাল্টিফিজিক্স আছে, আরো সফটওয়্যার আছে আর কি। কমসোল এর জন্য মানে বেশ পরিচিত। অ্যানসিসের ম্যাক্সওয়েল নামে একটা সফটওয়্যার আছে, ওইসব সফটওয়্যারে ওইগুলো সিমুলেট করা যায়। আচ্ছা, আমি দেখাবো তোমাদেরকে, সমস্যা নেই, সফটওয়্যারটা আমার কাছে আছে, আমি চাইলে তোমাকে দেখাতে পারি। ওই লাস্টের দিকে দেখাবো, ওই লাস্ট সেমিস্টার আমি দেখাইছি এই সফটওয়্যার। আচ্ছা, তো জাস্ট দেখানোর জন্য দেখাইছি আর কি, কিন্তু এখানে কেমনে সিমুলেট করতে হয় এগুলো অনেক পড়াশোনার ব্যাপার আর কি। তো E.ds এটা হচ্ছে কি তোমার ভোল্টেজ, অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেরকম ছিল আমরা সেরকম করেই লিখলাম। তো তাহলে এর জায়গায় আমরা এই ভ্যালুটা এখান থেকে এখানে বসাই দিই, এর ভ্যালু বসাই দিই এবং ডিএল এর ভ্যালু বসাই দিই। ডিএল এর ভ্যালু হচ্ছে কি AR DR। তাহলে AR এবং AR এই দুইটা জিনিস ডট প্রোডাক্ট, সিমিলার জিনিস ডট প্রোডাক্ট করলে তুমি হচ্ছে কি 1 পাবা। সুতরাং এখানে ভেক্টরের হিসাব শেষ, এই ডট প্রোডাক্টের হিসাব শেষ। তাহলে আমার শুধুমাত্র ইন্টিগ্রেশন হবে বি থেকে এ পর্যন্ত মাইনাস ডিআর ডিভাইডেড বাই আর। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি বি থেকে এ পর্যন্ত, তাহলে আমাদের এটা হবে হচ্ছে কি লন বি বাই এ। একটা জিনিস কিন্তু খেয়াল করার বিষয়, আমি কিন্তু হিসাব করতেছি এ থেকে বি এর মাঝখানে। তার মানে কি, এই যে এইটা হচ্ছে গিয়ে তোমার এ আর এইটা হইতেছে গিয়ে বি। ঠিক আছে, তাহলে আমি কোন রিজন বলতেছি? এই যে মাঝের এই রিজনটা কিন্তু, ঠিক আছে,
আমি কিন্তু কন্ডাক্টরের ভিতরে যাচ্ছি না, আমি এখান থেকে এইটুক রিজিয়নের মধ্যে কথা বলতেছি, এই যে এইটুক রিজিয়নের মধ্যে। সো এই হচ্ছে কি আমার ভোল্টেজ এবির সংজ্ঞা। তাহলে ক্যাপাসিটেন্সের সংজ্ঞা কি? ক্যাপাসিটেন্স মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি এবি। তাহলে এটাকে তুমি যদি ভাগ দিয়ে দাও তাহলে সি ইকুয়াল টু এই যে এই জিনিসটা পাবা। সো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, যে ক্যাপাসিটেন্স ইকুয়াল টু এই যে এইটাই আর কি এখানে বসে দেওয়া হয়েছে, এই যে এটার ভ্যালু এখানে বসে দেওয়া হয়েছে। তাহলে তুমি পাবা টুয়াইস বাই এপসাইলন এল ডিভাইডেড বাই লন বি বাই এ। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা যদি ক্লিয়ারলি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা জিওমেট্রির ক্যাপাসিটেন্স যদি বাইর করতে বলা হয় তাহলে তোমার কাজটা কি করতে হবে? প্রথম যে কাজ সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে ভোল্টেজ বার করতে হবে এবং ভোল্টেজের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বসায় দিতে হবে। তারপরে চার্জকে ভোল্টেজ দিয়ে ভাগ করলে তুমি ক্যাপাসিটেন্স পাবা। এক্স্যাক্ট এই কাজটা কিন্তু আমরা আগেও করেছি। যেখানে যদি খেয়াল করে দেখো, এইখানে টোটাল চার্জ ছিল কিউ, সরি এখানে প্রথমে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বার করছি। ইলেকট্রিক ফিল্ড বার করার পরে আমরা এখানে ভোল্টেজ বার করছি এবং তারপরে ক্যাপাসিটেন্স বার করছি। সো যে কোনো জিওমেট্রির ক্যাপাসিটেন্স বার করার যে নর্মাল অ্যালগোরিদম সেটা হচ্ছে কি ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড বার করবা ওই সিস্টেমটার জন্য, তারপরে ভোল্টেজটা বার করবা, ভোল্টেজের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা বসায় দিলে পেয়ে যাবা। তারপর হচ্ছে কি ক্যাপাসিটেন্স হচ্ছে কি চার্জ ডিভাইডেড বাই ভোল্টেজ। এই হচ্ছে কি আমাদের ক্যাপাসিটেন্স বার করার সহজ নিয়ম। তো এই হচ্ছে গিয়ে তাইলে ক্যাপাসিটেন্স, আমরা দুই ধরনের ক্যাপাসিটেন্স দেখলাম। ক্যাপাসিটরের আরো অনেক অঙ্ক আছে, আরো বেশ কিছু জিওমেট্রি আছে এবং তোমাদের ক্যাপাসিটরের অঙ্কগুলো নিজেদের করতে হবে আরো নিজেদের। এই দুইটা কিন্তু আসলে আমরা প্রমাণ দেখিনি, ইউ বিলিভ ইট অর নট, এটা কিন্তু চ্যাং এর বইয়ের প্রবলেম, মানে ম্যাথ হিসেবে দেওয়া আছে, এটা উদাহরণেই দেওয়া আছে কিন্তু এটা আসলে ম্যাথ হিসেবে তারা ধরছে। সো এটা হচ্ছে গিয়ে তোমার একটা প্রবলেম। সো মানে এটাকে অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন বলতে পারো তুমি, যে কোএক্সিয়াল ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল আমরা এক্সপ্রেশন বার করছি। আরেক ধরনের জিনিস আছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল এক্সপ্রেশন। যাই হোক বাদ দাও, ওগুলো বাদ দাও। সো ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স অথবা ইন্ডাকটেন্স, এইটা পরীক্ষায় মিনিমাম একটা তো আসবেই, একাধিকও আসবে। আমি এটুকু তোমাদেরকে বলে দিতে পারি, মিনিমাম একটা না একটা আসবেই। ঠিক আছে, নর্মালি পার্ট এ তে যেহেতু আমাদের দুইজন ক্লাস নিচ্ছি আমরা, পার্ট এ পার্ট বি হবে। যদি নর্মালি সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগে যেরকম তোমরা দিতে সেরকমও যদি হয়, পার্ট এ পার্ট বি হয়, অর্ধেক কোশ্চেনের মধ্যে হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স এগুলো বাইর করা থাকে। বাকি অর্ধেকের মধ্যে তোমরা দেখবা যে পরের দিকের যে চ্যাপ্টারগুলো আছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, প্লেন প্রপাগেটিং ওয়েভ, ওইখানে আরো টেকনিক্যাল জিনিসপাতি আছে, ওগুলা থাকে হচ্ছে কি অন্য পার্টের মধ্যে। সো অবশ্যই ক্যাপাসিটেন্স বাইর করতে হয় কিভাবে, এই রিলেটেড বইয়ে আরো কিছু সমস্যা দেওয়া আছে, ওগুলোও করবা। ইন্ডাকটেন্স বাইর করে কিভাবে, ওগুলোও দেখবা আর কি। ঠিক আছে, কোনো কোশ্চেন? আচ্ছা, কোনো কোশ্চেন নাই, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমি তোমাদেরকে তাহলে তোমার ওই ছবি যে দেখতে চাইছিলে, আমি ছবি দেখাই। আচ্ছা, আমি যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে কি সেই ক্যাপাসিটর ছবি, যেটা আমি বললাম যে অনেকদিন আগে ভাঙছিলাম। সো ক্যাপাসিটরের ভিতর তুমি যদি দেখো, ক্যাপাসিটরের ভিতরে এই যে এরকম একটা জিনিস থাকে, এই হলুদ রঙের এক ধরনের পেস্টের মতো থাকে আর কি। এই যে এই জিনিসটা, এটা অসম্ভব দুর্গন্ধ, বলার মতো না। তো এই জিনিসটা আসলে দেওয়া হয়, এটা এক ধরনের ডাইইলেকট্রিকের মতো কাজ করে এক নাম্বার, এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা হিট কমানোর জন্য ইউজ করা হয়। এটা কিন্তু ফ্যানের ক্যাপাসিটর, ছবি দেখলেই বুঝতে পারতেছো। এটা হচ্ছে ফ্যানের ক্যাপাসিটর, যে বড় বড় ফ্যানের ক্যাপাসিটর, সেটা 400 ভিএসি 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। সো এর মধ্যে হচ্ছে গিয়ে এই যে এই ধরনের ইয়ে থাকে। তো এই হচ্ছে গিয়ে ক্যাপাসিটরটা, অ্যাকচুয়াল ক্যাপাসিটর এইটা। বাইরের এই অয়েলটা কিছুটা ডাইইলেকট্রিকের মতো কাজ করে এবং কিছুটা কাজ করে সে হচ্ছে গিয়ে ইয়ের মতো, কিসের মতো, এটা অনেকটা কি বলে, স্যার হিট অফ হিট কমানোর জন্য আর কি। ঠিক আছে, এর ভিতরে কি থাকে, এর ভিতরে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল থাকে। ঠিক আছে, এই যেখানে অ্যালুমিনিয়াম ফয়েল যেটা দেখতেছো, এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের মতো জিনিস থাকে। ঠিক আছে, সো এই অ্যালুমিনিয়াম ফয়েলটা আসলে কি রকম কাজ করে? অ্যালুমিনিয়াম ফয়েলটা যেরকম কাজ করে সেটা হচ্ছে গিয়ে যে তোমার এই যে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল থাকে। ঠিক আছে,
অ্যালুমিনিয়াম ফয়েল বললে ভুল হবে, এটা আসলে দুইটা কন্ডাক্টর মাঝখানে হচ্ছে প্লাস্টিক। এটা তোমরা এই যে বাঁশের র্যাপিং পেপার দেখছো না, মানে যে র্যাপিং পেপার যেরকম অনেকটা সেরকম জিনিস আর কি। সো ওই জিনিসটাই হচ্ছে পেঁচানো হয়। সো আমি যদি তোমাদেরকে ইন্টারনেটে দেখাই, ইন্টারনেটে অবশ্যই এটার কোনো সেরকম ভালো ছবি নেই। ইয়েতে হয়তো ছবি আছে, দেখি উইকিপিডিয়ার মধ্যে কি আছে। ক্যাপাসিটর নাকি স্যার বাস্ট হয়েছিল স্যার? এই ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছিল, বাস্ট হয় না, এই জন্য আমি মানে নষ্ট হয়ে গেছিল বলে খুলছিলাম। তোমার আচ্ছা, ক্যাপাসিটর যেটা করা হয়, ক্যাপাসিটরের ভিতরে সুইস রোল চিনো? সুইস কেক চিনো? সুইস কেক বা সুইস রোল? জি স্যার। এই যে, যাক ভালো জিনিস পাওয়া গেছে, ভালো ছবি। এইটা যেটা থাকে সেটা হচ্ছে কি যে এই পাশে এই যে অ্যালুমিনিয়ামের হচ্ছে কি এক পাশে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া থাকে, আরেক পাশে হচ্ছে কি তোমার মেটালিক প্রলেপ দেওয়া থাকে। কন্ডাক্টিং পেইন্ট তো বুঝছো, মানে যে ধরনের পেইন্ট স্প্রে করলে মানে পুরো সারফেসটা কন্ডাক্টিং হয়ে যায়। মানে তোমার ধরো লোহার পার্টিকেল থাকে বা এই ধরনের জিনিস যে রং করা যায়, কিন্তু রং করলে পুরো জিনিসটাই হচ্ছে কন্ডাক্টিং হয়ে যায়। তুমি অনেকটা ওইরকম চিন্তা করতে পারো যে এক পাশে অ্যালুমিনিয়াম ফয়েলের মতো, অন্য পাশে অ্যালুমিনিয়াম ফয়েলের মতো প্রলেপ দেওয়া থাকে, আর মাঝে থাকে হচ্ছে কি প্লাস্টিক। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার অ্যালুমিনিয়াম কি অ্যালুমিনিয়াম পারঅক্সাইড বা কিছু একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, মানে দুই পাশে হচ্ছে পেপার থাকে, ইয়ে থাকে, অনেকভাবে দেখা যাচ্ছে। এত ভালো কিন্তু না। আমি তোমাদেরকে অ্যাকচুয়াল যে ছবিটা দেখালাম, ছবিটা দেখলে বুঝতে পারবা যে আমাদের যে কোয়ালিটি, এগুলো কোয়ালিটি কিন্তু এত ভালো না আর কি। জাস্ট দুই পাশে অ্যালুমিনিয়ামের প্রলেপ থাকে, মাঝখানটা হচ্ছে কি তোমার ইয়ে থাকে আর কি, মাঝখানটা এক ধরনের প্লাস্টিক বা এক ধরনের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মতো দেওয়া থাকে। এইভাবে করেই হচ্ছে কি তোমার ক্যাপাসিটর গুলো বানানো হয়। এই হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপাসিটরের হিসাব আর কি। আর দেখো ক্যাপাসিটর নিয়ে সার্চ করার পরে ম্যাক্সিমাম কিন্তু এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে দুনিয়ার আসছে, সুতরাং এটা কিন্তু খুবই কমন একটা জিনিস আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?